আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি নিয়ে অনেকের একটা ভয় এবং মানে যদিও তাদের কাছে ভয় কাজ করে ঠিক আছে, কিন্তু যদিও তাদের কাছে সহজ মনে হয়, সহজ মনে হলেও বিষয়টা যেন কোথায় জানি একটা কমতি থেকে যায়। সংখ্যা পদ্ধতি রূপান্তর হোক কিংবা সংখ্যা পদ্ধতি চেনা হোক, প্রকাশ করার পদ্ধতি হোক, যোগ বিয়োগ হোক, যাই হোক না কেন, সংখ্যা পদ্ধতি নিয়ে অনেকের মনে একটা অন্যরকম ধারণা সৃষ্টি হয়। তো আগে আমরা জানি যে সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতির মূল বেসিক যে পর্ব, সেই পর্বটি আজকে আমি আলোচনা করব। যদিও আমি আগে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করেছিলাম, আমি ধারাবাহিকভাবে সমস্যার সমাধান করেছি, আপনারা ওইগুলো দেখবেন, অবশ্যই দেখবেন। তাছাড়া আজকের ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব। সেক্ষেত্রে আপনাদেরকে জানতে হবে যে এর বেসিকটা কি, মূল বিষয়টা কি, এবং কোন বিষয়গুলো জানলে এই সমস্যার সমাধান আপনারা খুব সহজেই করতে পারেন। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমি সেই বিষয়গুলো একটা একটা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো সবাই সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখার পরে আমি মনে করি যে এই সংখ্যা পদ্ধতি নিয়ে যার যত জড়তা ছিল, যত ভয় ভীতি ছিল, সব কেটে যাবে। আশা করি কিছুই থাকবে না। তো প্রথমত আমরা জানি যে সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি, সংখ্যা কি আগে একটুকু বুঝতে হবে। সংখ্যা কোনো কিছু গণনা করা, প্রকাশ করা। এই কোনো কিছু, কোনো সংকেত বা চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। সংক্ষেপে, সংক্ষিপ্ত ভাবে এই সংখ্যাটি খুবই সহজ। কোনো সংকেত বা চিহ্ন, কোনো কিছু আমরা কিছু না কিছু কিন্তু ব্যবহার করে কোনো কিছু প্রকাশ করি, হয় ইশারা দিই, না হয় কোনো সংখ্যায় প্রকাশ করি, কোনো না কোনো মাধ্যম ব্যবহার করে আমরা কিছু না কিছু প্রকাশ করতে চাই। এই কোনো কিছু প্রকাশ করাটাই হলো সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতির কিছু প্রকারভেদ আছে। তো চলুন সেই প্রকারভেদটি জেনে নেওয়া যাক। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। কয় প্রকার? সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার: পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে, নিজস্ব মান আছে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হবে। এবং যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান নেই, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হবে। তো আসুন আমরা একটু ডিটেলসে জানি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। পজিশনাল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে আমরা বললাম। এই স্থানীয় মানটা ঠিক কেমন হবে? এই স্থানীয় মানটা হবে ধরো এই রকম, এই যে 350। 350 এই সংখ্যাটির স্থানীয় মান কিন্তু আমরা বের করতে পারবো একক, এই যে ক্লাস 5 এ আমরা শিখছিলাম না, 4-5 এ একক দশক শিখছি না, দশক। হ্যাঁ, এই যে 3 10 3, এখানে আমরা 3 দিতাম, 3 দিয়ে 0। এই যে একক, 5 দিয়ে এই একক দশক শতক বের করাটাই সেই স্থানীয় মানের কথাই বলা হচ্ছে। স্থানীয় মান যার নিজস্ব মান আছে, যার নিজস্ব মান আছে তাকেই তো স্থানীয় মান বলে। তাই এই সংখ্যাগুলোর প্রত্যেকটিকে স্থানীয় মান আছে, এই জন্য এটাকে বলা হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা স্থানীয় মান বা বেজের উপর ভিত্তি করতে পারি। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি একটু পরে আলোচনা করি। তার আগে দেখায় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, যার স্থানীয় মান নেই। এই স্থানীয় মান নেই, এই কথাটার অর্থ কি? অর্থ হলো এরকম একক দশক শতক বের করা সম্ভব নয়। কিরকম? যেমন এই যে 350, আমরা 3 5 0 একক দশক শতক 300 5 10 50, এরকম তো 350 আমরা প্রকাশ করতে পেরেছি। কিন্তু আমরা যদি ধরো 35, এই 35 সংখ্যাটিকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে লিখতে পারলাম, স্থানীয় মান আছে। কিন্তু অন্য কোন সংখ্যা পদ্ধতি কি আছে যার স্থানীয় মান নেই? আছে তো, এই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কিন্তু প্রকাশ করার পদ্ধতি কেমন? আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো রোমান সংখ্যা, রোমান সংখ্যাকে যদি আমরা 35 প্রকাশ করতে যাই, রোমান সংখ্যায় কিন্তু x কে 10 বলে। x কে কি বলে? x কে 10 ধরা হয়, এটা রোমান সংখ্যা। ওই যে আমরা পড়েছি না, এই যে একটা দাগ, দুইটা, তিনটা, তারপরে চারটা দাগ, তারপরে এই যে v5, এই vi 6, এভাবে পড়ছি না আমরা।
এইটাকে বলা হয় তো রোমান সংখ্যা, সবাই জানে এটার ব্যবহার আছে তো এখনো, এটার ব্যবহার ঘড়িতে আছে, তারপরে বহু নির্বাচনে এই যে টিক যারা এসএসসি এইচএসসি এটাতে ব্যবহার করে তো। তাই এই যে আমরা যদি প্রকাশ করতে যাই তাহলে 10 20 30 আর 5 35, তা এর একক দশক শতক বা স্থানীয় মান কি বের করা সম্ভব? কোনোদিন সম্ভব না, জীবনেও সম্ভব না। এই কারণে এটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতিতে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো কাজ নেই, কোনো কাজ নেই। আমরা এইবার এই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চারটি ভাগে ভাগ করা হয়। কয়টি? চারটি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতির চারটি ভাগ নিয়েই যত সংখ্যা পদ্ধতি রূপান্তর পড়ে। কিন্তু এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার, বা বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি চার প্রকার, বা স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি চার প্রকার, যে কোনো ভাবে কিন্তু আসতে পারে যে সংখ্যা বেজের উপর ভিত্তি করে বা স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, অথবা পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার। সেক্ষেত্রে বলতে হবে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি চার প্রকার। কিন্তু যদি পড়ে যে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, সেক্ষেত্রে কিন্তু আমরা দুই প্রকার বলবো। কয় প্রকার বলবো? সেক্ষেত্রে কিন্তু আমরা দুই প্রকার বলবো, কারণ সংখ্যা পদ্ধতি দুই প্রকার। কিন্তু যখন বলবে যে বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত, তখন কিন্তু আমরা বলবো চার প্রকার। আশা করি এইটুকু সবার ক্লিয়ার হয়েছে। তো এইবার আসি আরেকটা মূল মানে গুরুত্বপূর্ণ বিষয়। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি? সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সংখ্যা। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি? সংখ্যা। এই যে 450, ধরো 1450, এইটা কিন্তু সংখ্যা। এটাকে আমরা কি বলি? সংখ্যা। এই কোন সংখ্যা চিহ্ন ব্যবহার করে আমরা এই 1450 প্রকাশ করলাম, তাই জন্যই এটা সংখ্যা পদ্ধতি হলো। যাই হোক, কিন্তু এর যে ছোট ছোট এই যে 0 5 4 1, এটাকে বলা হয় অঙ্ক। এটাকে কি বলা হয়? অঙ্ক বলা হয়। তাইলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একককে অঙ্ক বলে। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একককে কি বলে? অঙ্ক বলে। তাহলে অঙ্কের সংজ্ঞাটা কি দাঁড়ালো? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীককেই আমরা অঙ্ক বলতে পারি। এইবার আমরা জানলাম অঙ্ক বা বিট, হ্যাঁ। যেমন এবার ডিজিট মানে কিন্তু সংখ্যা, হ্যাঁ। তো সরি, নাম্বার সিস্টেম, এই অধ্যায়টির নাম হলো নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি। এবার ইংরেজিতে অনেকে আসে কিন্তু নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এইবার আসা যাক পজিশনাল সংখ্যা পদ্ধতি যে চার প্রকার, সেই চার প্রকারের বিষয় নিয়ে। চার প্রকার কি কি? দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এইবার এই যে চারটা প্রকার যে সংখ্যা পদ্ধতি, এই চার প্রকার সংখ্যা পদ্ধতি কাকে বলে? এই চার প্রকার সংখ্যা পদ্ধতি কি, এই বিস্তারিত আমরা এখন জানবো। তো দেখি আমরা চার প্রকার সংখ্যা পদ্ধতি কি এবং এর মৌলিক বিষয়গুলো কি কি, আমরা এই বিষয়টা এখন একটু খুঁজে বের করার চেষ্টা করি। তো প্রথমে আমাদের আসলো দশমিক সংখ্যা পদ্ধতি। কোন সংখ্যা পদ্ধতি? দশমিক সংখ্যা পদ্ধতি আমরা কিন্তু ছোটবেলা থেকেই শিখে আসছি। দশমিক সংখ্যা পদ্ধতি আমরা কি ছোটবেলা থেকেই কিন্তু শিখে আসছি। 0 থেকে 9 পর্যন্ত মৌলিক চিহ্নই হলো দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক। তাইলে সংখ্যাটা কি দাঁড়ালো? দেখো, আমি একটা বলে দেবো, বাকিগুলো তুমি পারবা। কিন্তু তার আগে ছোট্ট একটা বিষয় আমি একটু দেখাই। সেই বিষয়টা কি? দশমিক সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহার করি, মানে 0 1 2 3 4 5 6 7 8 9। এই মোট অঙ্কগুলো হলো 10। কয়টি? 10টি। এই কারণে দশমিক সংখ্যার বেস বা ভিত্তি হলো 10। দশমিক সংখ্যার বেস হলো ইংরেজি শব্দ, ভিত্তি হলো বাংলা শব্দ। তাইলে এই দশমিক সংখ্যার বেস এবং ভিত্তি কত? বেস এবং ভিত্তি হলো 10। পরবর্তীতে আসলো বাইনারি সংখ্যা পদ্ধতি। কোন সংখ্যা পদ্ধতি? বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুইটা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, সেটা হলো 0 আর 1। সেটা কি? 0 আর 1। এই 0 আর 1 এই মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় বলে বাইনারিতে মাত্র দুইটা বলে, মানে দুইটা যেহেতু ব্যবহার করে, সেই ক্ষেত্রে বাইনারির বেস বা ভিত্তি হবে 2।
বাইনারির বেস বা ভিত্তি হবে কত? 2। এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে জীবনেও সংখ্যা পদ্ধতি তোমাদের কাছে সহজ মনে হবে না, কঠিন মনে হবে। তাহলে এই জন্য বাইনারির বেস বা ভিত্তি কত হবে? 2। তাহলে এবার অক্টালে আসি আমরা, অক্টাল সংখ্যা পদ্ধতি। এই যে বললাম না চার প্রকার অক্টাল সংখ্যা পদ্ধতি, 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়। এই জন্য অক্টালের বেস বা ভিত্তি হলো 8। অক্টালের বেস বা ভিত্তি হলো 8। আমি এগুলো পরিচয় করিয়ে দিই, তারপরে সংখ্যাটা আমি বলতে দেখো, একটা সংখ্যা বললে তারপর তুমি পারবা। এবার হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহার করা হয় এবং এ বি সি ডি ই এফ এই 5টি অ্যালফাবেট ব্যবহার করা হয়। এই 5টিকে কি বলে? ধরে নিতে পারি আমরা 10, 11, 12, 13, 14, আর একটা কি 15। ভালো কথা, ভেরি গুড। এইবার 15টা হলো, সরি 15 পর্যন্ত হলো, মানে দাঁড়ালো 1 থেকে 15, 0 থেকে 15 পর্যন্ত। তাহলে 0 থেকে 15 পর্যন্ত মোট কয়টি হলো? 16টি। মোট হলো 16টি, কিন্তু এই এবিসিডি লিখতে হবে, কিন্তু তুমি 10, 11, 12, 13, 14 এগুলো লিখতে পারবে না, এই এবিসিডি লিখতে হবে। তাহলে আমাদের মোট কয়টি হলো? 16টি। এই কারণে হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হবে 16। আশা করি বেস বা ভিত্তি বুঝলাম। এবারে যদি বলে যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি, আমরা এই বিষয়টাকে জানবো না। সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, তার মানে মৌলিক চিহ্নের মোট সংখ্যাকে বেস বলে। সহজ হিসাব, মৌলিক চিহ্নের মোট সংখ্যাকে বেস বা ভিত্তি বলে। আমরা এটা লিখতে পারি, মৌলিক চিহ্নের মোট সংখ্যাকে বেস বা ভিত্তি বলে। আচ্ছা, এইবার যদি বলি দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? তো দেখি কাকে বলে। দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 10টি এবং যার বেজ হচ্ছে 10, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। দেখো, মৌলিক চিহ্ন 10টি এবং যার বেজ হচ্ছে 10, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। তারপরে যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 2টি এবং যার বেজ হচ্ছে 2, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। পরবর্তীতে একই ভাবে যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 8টি এবং যার বেজ হচ্ছে 8, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। তারপরে কি? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 16টি এবং যার বেজ হচ্ছে কি 16, তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে কাকে বলে পর্বগুলো তো শেষ, বেসিক কি শেষ, এখানেই কি বেসিক শেষ? হ্যাঁ, এখানেই বেসিক শেষ। তবে আরেকটা বিষয় আমি একটু বলি, মনে হয় কি থেকে যাচ্ছে যেন। ও, সংখ্যা পদ্ধতি রূপান্তর, হ্যাঁ রূপান্তর গেল, রূপান্তরটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, প্রকারভেদটা শেষ করলাম আমরা। এইবার বিট, বিট কি বললাম তো? হ্যাঁ, বিট কি? সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক বা চিহ্নকে এটা বিট বলে, এটা পারবা না। তারপরে আছে অঙ্ক কাকে বলে, বললাম তো অঙ্ক কাকে বলে। মৌলিক সংখ্যার তৈরির ক্ষুদ্রতম সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হলো অঙ্ক। হ্যাঁ, বলছিলাম একবার। এইবার আমরা এই যে বেসিক বিষয়গুলো কিন্তু জানতে পারলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সকলের জন্য, যাদের সংখ্যা পদ্ধতি আছে এবং সংখ্যা পদ্ধতি যাদের যাদের চ্যাপ্টারের ভিতরে আইসিটি যাদের আছে, সংখ্যা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তারপরে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা দেখব, কিন্তু তার আগে আরেকটা বিষয় দেখি। আরেকটা বিষয় কিন্তু থেকে গেল। আরেকটা বিষয় কি কি? যদি ধরো 23.16, এটা কিন্তু দশমিক সংখ্যা ধরলাম আমি, দশমিক সংখ্যা। তো এই দশমিক সংখ্যার মাঝখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে কিন্তু রেডিক্স পয়েন্ট বলে। এই রেডিক্স পয়েন্ট কাকে বলে অনেকে আসে কিন্তু, হ্যাঁ এইচএসসি তে অনেকবারই আসছে, এটা পথে আরো আসেও। এই রেডিক্স পয়েন্ট কি? এই পয়েন্টের এই পাশে যে সংখ্যাটা, এটাকে বলা কিন্তু পূর্ণাংশ। এটাকে কি বলে? পূর্ণাংশ। আর এই দশমিকের এই পরের যে সংখ্যাটা, এটাকে কিন্তু ভগ্নাংশ বলে। কি বলে? ভগ্নাংশ। তাহলে পূর্ণাংশ আর ভগ্নাংশের মাঝখানে যে চিহ্নটি থাকে বা যে পয়েন্ট বা দশমিক থাকে, তাকেই আমরা বলবো রেডিক্স পয়েন্ট। হলো তো রেডিক্স পয়েন্ট। এইবার আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে, সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে। তো চলো এক নজরে সংখ্যা পদ্ধতি রূপান্তরটা আমরা একটু দেখে নিই। আমাদের সংখ্যা পদ্ধতি যে 4টি,
কয়টি? 4টি। এই 4টিকে যদি আমরা ধারাবাহিকভাবে সাজাই তাহলে পাই আমরা প্রথমত একটা সিরিয়াল করবো আমরা, মানে একটা ধারাবাহিকভাবে আমরা রূপান্তরগুলো শিখবো যাতে আমাদের পরবর্তীতে প্যাচ না লাগে, পরবর্তীতে যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে এইটা আমরা কিভাবে করতে পারি? তো চলো এটা সবাই নোট করবা, এটা গুরুত্বপূর্ণ। সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে প্রথমত আমরা দেখতে পারি দশমিক থেকে বাইনারি রূপান্তর। দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। এইবার আসলো তার উল্টো, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। এইবার আসলো তার পরের স্টেপ, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এইবার পরবর্তীতে তার উল্টো, বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল। গেল কিন্তু। তাই এই বিষয়গুলো আমরা যে সাজালাম, মোট 12টি রূপান্তর, মোট 12টি রূপান্তর। এই 12টি রূপান্তর শিখলেই কিন্তু যথেষ্ট সংখ্যা পদ্ধতি রূপান্তরে। তো 12টি রূপান্তরের যে যথেষ্ট আমরা বুঝলাম, কিন্তু অনেকেই মনে করে যে 12টি রূপান্তর, ওরে বাবা, তাই না? আসলে কিছুই না। 12টি রূপান্তরের 3টা নিয়ম। কয়টা নিয়ম? জাস্ট 3টা নিয়ম। প্রথম 3টার জন্য মাত্র একটা নিয়ম, দ্বিতীয় 3টার জন্য মাত্র একটা নিয়ম, আবার পরবর্তী যে 6টা আছে তার জন্য আরেকটি নিয়ম। মাত্র 3টি নিয়ম যদি তোমার মনে থাকে, সংখ্যা পদ্ধতি রূপান্তর তোমার কাছে কোনো বিষয় না। তো আমরা দেখি, প্রথমে আমরা দেখি দশমিক থেকে বাইনারি। এইটা দেখি, হ্যাঁ, দশমিক থেকে বাইনারি। তো এই যে এই বিষয়টা একটা আমি করাবো না, এই একটা থেকে বাকি কটা, মানে এই একটা নিয়ম তো প্রথম 3টা, দশমিক থেকে বাইনারি প্রথমটা, তাই তো? দশমিক থেকে বাইনারি, এরপরে আসবে দশমিক থেকে অক্টাল, তারপরে আসবে দশমিক থেকে হেক্সাডেসিমাল। তো এক এক করে আমি দেখাচ্ছি। তো যদি কোনো সংখ্যা পদ্ধতিকে দশমিক থেকে অক্টালে করতে বলে 137.75, ধরো এই একটা দশমিক সংখ্যা, এই একটা দশমিক সংখ্যাকে আমরা বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল 3টায় রূপান্তর করবো। হ্যাঁ, একবারে দেখাই দিই। একবারে প্রথম নিয়ম, আমি আমার ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া আছে, হ্যাঁ, ওই ভিডিওগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিংক আমি দিয়ে রাখবো, তোমরা ধৈর্য ধরে দেখে আসো, তাইলে সংখ্যা পদ্ধতি নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। এটা তুমি দেখে আসো, কিন্তু তার আগে বেসিক পর্বগুলো দেখবো, এটা আমি ছাড়িছি আগে। এইটা দেখো, এটা দেখলে অনেক উপকারে আসবে, কারণ এটা আমি একসাথে সব বিষয় এবং সব সলভ করে দিয়েছি। এটা দেখার পরে এগুলো দেখবা আরো সহজ হবে, দেখার দরকার নেই, এটা দেখলে হচ্ছে। তো দশমিক থেকে বাইনারি, এটা আগে শিখি। এটা হলো দশমিক সংখ্যা, তো কি দেখে বুঝবো? এইখানে বেস থাকবে, কি থাকবে? বেস থাকবে। তো দশমিক থেকে বাইনারি করার সময় আমরা কি করব? প্রথমত আমরা বাইনারি করব, মানে প্রথম পর্যায়ে বাইনারি করব, তারপরে তো অক্টাল নাকি। আচ্ছা, আগে বাইনারি করি। তো এই যে দশমিকের আগে যে সংখ্যাটি থাকবে, এই সংখ্যাটিকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবে তাকে ভাগ দেব, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবে তাকে কি ভাগ দিব। তো ভাগ দিতে দিতে যাবো, দেখি কত হয়, দেখি একটু ভাগ দিই। হ্যাঁ, আমি তো জানছি যে, আমি তো বুঝতে পারছি যে কত হবে, তারপরে তোমরা ভাগ করবে একটু। হ্যাঁ, আমি তোমাদের একবার দেখাই দিচ্ছি যে কিভাবে আসলে ভাগ করবে। এই যে ক্যালকুলেটর তো সবাই ভাগ করতে পারো, দেখানোটা বোকামি। 137/2, 137/2 আমার অনেকে মনে করবে যে কেমন ভাগ করবো ভাই। এই সাধারণ ভাগ, এই যে সাধারণ ভাগ করলেই হচ্ছে, এই যে সাধারণ ভাগ, ঠিক আছে? তো সাধারণ ভাগ করলে কত? 68.5। কত হচ্ছে? 68.5। তো এই যে 68 জায়গায় লিখি, 0.5 মানে হলো কি, হাতে 1 থাকবে। কত থাকবে হাতে? 1 থাকবে। হাতটা মিলবে না। 68 দুগুণে 136, ঠিক আছে? 137 সাথে 1 বাকি। এখানে লিখতে হবে ভাগশেষ। হ্যাঁ, এটা কিন্তু ভাগশেষ, বুঝতে পারছো? ভাগশেষ। এইবার 68 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 68 কে 2 দিয়ে ভাগ করলে কত? 34। কত? 34 তো, হ্যাঁ 34। কত হচ্ছে? 34। হাতে কিন্তু কিছু নেই, কারণ ভাগ কিন্তু মিলে গেল। ভাগ কি মিলে গেল? সরি 17 দুগুণে 34, 17 দুগুণে 34, হাতে কিছু নেই, শূন্য। আবার 2 দিয়ে ভাগ, 8 দুগুণে 16, হাতে আছে কিন্তু 1, কারণ ওই যে 8 দুগুণে 16 আর 1 17। এবার আবারও যদি আমরা ভাগ করি 2 দিয়ে, তাহলে 4 দুগুণে 8, হাতে কিছু নেই, শূন্য, মিলে গেল। তো ভাগ মিলে গেলে সেক্ষেত্রে হাতে কিন্তু কিছুই থাকে না, 2 1 কে 2, হাতে শূন্য। এই পর্যায়ে কি হবে? দেখো, 1 এর ভিতর 1 কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না।
একের ভিতরে কিন্তু যায়, বলো যায় না। এই কারণে শূন্য হবে এই জায়গায়, কারণ শূন্য বার যাচ্ছে, একবারে যাচ্ছে না, তো এই জন্য শূন্য বার যাচ্ছে, হাতে এক থেকে গেলে এখানে। হ্যাঁ, তাহলে আমরা নিচ থেকে উপর দিকে যাবো, নিচ থেকে উপর দিকে, সরি এখানে ইংলিশে কথাইছি আমি, ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ, তাহলে 1 0 0 0 তিনটা, এবার 1 0 0 1, এইগুলো বাইনারি, একটা তো একটা হলো। এবার পয়েন্টেরটা আছে না, এই পয়েন্টের পরে যা থাকবে তাকে কি 2 দিয়ে গুণ, তাকে 2 দিয়ে গুণ করতে হবে, মানে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করুক না কেন, ওই মানে করতে বলুক না কেন, আমরা সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে প্রথম তিনটা, এখানে দশমিক বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি দিয়ে আমরা ভাগ করব, আর দশমিকের পরে অর্থাৎ রেডিক্স পয়েন্টের পরে যেটা থাকবে সেটাকে আমরা গুণ করব। তাহলে গুণ করি, 75 দুগুণে কত, 75 দুগুণে 150, কত 150। এইবার প্রশ্ন করতেই পারে যে 150 এক কেন আমি এই সাইডে পাঠালাম, কেন দিলাম? কারণ দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, আমরা দুইটা সংখ্যা রাখবো, বাকিগুলো ওই পাশে ট্রান্সফার করে দেবো, ঠিক আছে? বাকিগুলো ওই পাশে, দাগের এই পাশে, আমি দাগ দিছি না একটা, দাগের এই পাশে, ঠিক আছে? আবারও গুণ 2, কাকে গুণ 2 দেবো? এই 50কে গুণ 2 দেবো, ঠিক আছে? 150কে আমরা 2 দিয়ে গুণ করবো না, তাহলে 50 দুগুণে কত 100, এই দেখো ভাগ কিন্তু মিলে গেল, এই যে দশমিকের পরে দুইটা রাখলাম, রাখার পরে শেষ। এবার এটা ঘুরে যে মানে উপর থেকে নিচে আসবো আমরা, 1 1, এটাই হলো বাইনারি। এবার এই একই সংখ্যাকে ধরলাম আমি অক্টালে রূপান্তর করতে পারলাম, 137 কে অক্টালে রূপান্তর করতে পারলাম 73, 8 দিয়ে ভাগ, কত দিয়ে ভাগ করব 8 দিয়ে, তো আমরা করি 8 দিয়ে ভাগ করি, দেখি কি হয়। 137 ভাগ 8, তখন আমরা 8 দিয়ে ভাগ করবো, তখন হলো 17, কত হলো 17, তাহলে এই 17টা এখানে দিব আমরা। এইবার হাতে কত থাকবে, হাতে তো আর 1 আর 0 থাকবে না, হাতে তো 1 আর 0 থাকছে না, কেন থাকছে না বলতেছি দাঁড়াও। কিন্তু তখন আমরা কি করবো, এই যে 17 এখানে পাবো, পয়েন্ট আসবে কিন্তু পরে 17 পয়েন্ট সামথিং, যে কোনো কিছু আসতে পারে, আসুক, দেখার দরকার নেই, কিন্তু প্রথমে তো 17 গুণ 8 আমরা আবার দিব, এই যে 17 গুণ 8, 17 গুণ 8 দিলে কত হচ্ছে 136, সরি এখানে 1 তো থাকছে, হ্যাঁ 136, তাহলে 1 থাকলো। অনেক সময় কিন্তু 1 থাকবে না, ওই 2 থাকতে পারে, 5 থাকতে পারে, অস্বাভাবিক কিছু না, ভয়ের কিছু নেই। 8 আবার যদি 8 ডিভাগ করে 8 দুগুণে 16, আবার 1 থাকলো, তো সমস্যা নেই। হ্যাঁ, এবার যদি 8 ডিভাগ করি, এইখানে দেখো এখানে কিন্তু 2 এর ভিতরে 8 যাচ্ছে না, 2 এর ভিতরে 8 যাচ্ছে না, এই জন্য এখানে 0, এই 2টা এইদিকে চলে আসবে, আমরা এবার লিখে দেবো 2 1 1, এটা হলো অক্টাল, কিন্তু পয়েন্টের পরে একটা থেকে গেল না, এই যে 75, এই গুণ 8 দিব, 75 গুণ কত দিব, 75 গুণ 8 দিব, 75 গুণ 8 600, কত হচ্ছে 600, সরি 600। এখানে প্রথমেই ভাগ কিন্তু মিলে গেল, প্রথমেই ভাগ কি মিলে গেল, বাবা কি আমাকে অঙ্ক দিলাম, প্রত্যেকটাতে মিলে যায়। হ্যাঁ, তো এই যে এই 6.6, এটা হলো অক্টালে রূপান্তর, অক্টালে রূপান্তর কিন্তু হয়ে গেল। তো এবার তোমাদের প্রশ্ন কিন্তু মনে মনে জাগতেই পারে যে বারবার আমরা কিন্তু এখানে করতে করার প্রয়োজন করতে পারে, ভাগ দেখে গেল 0 তো আসেই না, মেলবে না তো অনেক সময়, তখন কি করবা 3 থেকে 4 বার করবা, 3 থেকে 4 বার করে যদি এখানে থেকে যায় ডট ডট দিয়ে বুঝাই দিবা যে পরবর্তীতে আরো আছে। হ্যাঁ, না বুঝতে পারলে বলবা যে আমি এখানে বুঝি নাই। তো এবারে যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলে, এই একই তো 16 দিয়ে ভাগ করবে, তখন দেখছো প্রথম তিনটা নিয়ম, প্রথম তিনটা রূপান্তরের নিয়ম কিন্তু একই। তাহলে 137 ভাগ করে দিব, 137 ভাগ আমরা 16 দেই, দিলে কত হচ্ছে 8, কত হচ্ছে এই জায়গায় 8, তো দেখো দি ইংলিশ হয়ে যাচ্ছে বারবার, 8 ইংলিশেই করতে হবে মনে হয় অঙ্কগুলো। হ্যাঁ, বাংলায় থাকলে বাংলায় করবো, ইংলিশ থাকলে ইংলিশে করবো, আমি যদি দিয়েছি বাংলায় জন্য আগে মতো বাংলায় করতেছি তোমার। তাহলে 8 গুণ 16 দিব, এখন 8 গুণ 16 দিব, 8 গুণ 16, 8 গুণ 16 কত হচ্ছে 128, তাহলে 128, 37 হতে কত বাকি আর, হ্যাঁ কত বাকি 137 হতে কত বাকি, 137 হতে কিন্তু 9 বাকি, কত বাকি 9 বাকি, এই 9টা কিন্তু এখানে হাতে থাকবে, এই 9টা কি এখানে হাতে থাকবে। এইবার প্রশ্ন হলো 8 এর ভিতরে কি 16 যায়, জীবনও যায় না, এই জন্য 8 এখানে, এই যে আমাদের হয়ে গেল হেক্সাডেসিমেল, এই যে হয়ে গেল কি হেক্সাডেসিমেল, এখানে 16 দিয়ে বুঝিয়ে দিতে হবে যে তুমি এটা হেক্সাডেসিমেল, ও সরি থেকে গেল যে একটা, এই যে 75, হ্যাঁ 75 গুণ 16, 75 গুণ কত 16 দিই, 75 গুণ 16 দেখি, 75 গুণ 16, 75 গুণ 16 দিলে কত হয় 1200, কত 1200, এই যে 1 2 0 0, সরি সো সরি
পয়েন্টের পরে তো আমরা দুইটা রাখবো, তিনটা রাখছি আমি। পয়েন্টের পর কয়টা রাখবো? দুইটা। কি একটা দিলাম, সবগুলো মিলে যাচ্ছে তো। 1200, এই যে 1200। তাহলে এইখানে কি তুমি 12 দিবা? জীবনও না, 12 দিতে পারবা না। ওই যে হেক্সাডেসিমেলে 9 পর্যন্ত, ওই যে হেক্সাডেসিমেলে 9 পর্যন্ত, তো 9 পর্যন্ত তো, কিন্তু 10, 11, 12 এটা আমরা কি দিয়ে প্রকাশ করি? এ বি সি। তাহলে এখানে কি লিখতে হবে আমাদের? এখানে কিন্তু সি লিখতে হবে। কি লিখতে হবে? সি লিখতে হবে। তাহলে সি লিখি। পয়েন্ট এই যে 16 হয়ে গেল। সরি, এটাও ইংলিশে বাতালাম, যা থাকুক। হ্যাঁ, তাহলে এই যে কিন্তু প্রথম তিনটা নিয়ম কমপ্লিট। দ্বিতীয় তিনটা নিয়ম কি করতে হবে দেখা। ও, আরেকটা বিষয় বলি। হ্যাঁ, আরেকটা বিষয় থেকে গেল। বাইনারির ক্ষেত্রে কিন্তু 0 আর 1 থাকবে। এটা কৌশল বলে দিই। বাইনারি ক্ষেত্রে কিন্তু 0 আর 1 থাকবে, কারণ বাইনারিতে কিন্তু 0 আর 1 ছাড়া কিছুই ব্যবহার করে না। বাইনারিতে 0 আর 1 ছাড়া কিছুই ব্যবহার করে না, এই জন্য এটা কিন্তু 0 আর 1ই বারবার হাতে থাকবে, ঠিক আছে? আর অক্টালের ক্ষেত্রেও তাই। কি তাই? এই যে 1 2 1 1 2 থাকলো না, ভালো কথা, থাকলো 6। অক্টালে তোমার 7 পর্যন্ত না, 0 থেকে 7 পর্যন্ত। ওই হাতেও থাকবে তোমার 0 থেকে 7 পর্যন্ত। ক্লিয়ার? হেক্সাডেসিমেলে এফ পর্যন্ত না, ওই হাতে থাকতে থাকতে এফ পর্যন্তই থাকবে, এর বেশি থাকবে না, কমও থাকবে না। তো যাই হোক, প্রথম তিনটা গেল। এবার পরের তিনটা দেখি। হ্যাঁ, পরের তিনটার নিয়ম কিন্তু, প্রথম তিনটার নিয়ম যেমন একই, পরের তিনটার নিয়মও একই। দেখি একটু। তো দেখো, প্রথম পরের তিনটা কি? পরের তিনটা হলো, আচ্ছা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এই তিনটা থেকে দশমিকে প্রকাশ করতে হবে, উল্টো যেতে হবে। কি যেতে হবে? উল্টো। এই যে দশমিক, কিসে যেতে হবে? দশমিকে যেতে হবে। মানে তিনটা দেয়া থাকবে, তোমার উল্টো যেতে হবে। দশমিক আগে যা করলে তার উল্টা করতে হবে। এখন দেখি একটু করি। হ্যাঁ, করি। বাইনারিতে দেখো, একটা 101.11 এটা দেওয়া আছে, এটা হলো বাইনারি। তারপরে 23.5 এটা হলো অক্টাল। তারপরে 2a.9 এটা দেওয়া আছে। ধরো এই তিনটা দেওয়া আছে, এই তিনটা থেকে দশমিকে যেতে হবে। বললাম না একই নিয়ম? দেখি কোথায় একই নিয়ম, তাই না? একই নিয়ম কিন্তু। এটার নিয়মও যা, এটার নিয়মও তাই, এটার নিয়মও তাই। শুধু একটু মনোযোগী হতে হবে। তো আমি জাস্ট কিন্তু একসাথে তোমাদের বোঝাচ্ছি একটা ভিডিওতে। তোমরা আলাদা আলাদা ভাবে ভিডিও দেওয়া আছে, সুন্দর মতো বলা আছে, ওখান দিয়ে দেখে আসবে। তো দেখো, এই যে বাইনারি যে বেজ বা ভিত্তিটা আছে, এটার সঙ্গে এসব গুণ করবা। 1 গুণ 2 মাঝখানে প্লাস চিহ্ন, 0 গুণ 2 মাঝখানে প্লাস চিহ্ন, 1 গুণ 2 মাঝখানে প্লাস চিহ্ন, 1 গুণ 2 মাঝখানে প্লাস, 1 গুণ 2 হলো। হওয়ার পরে এই যে পয়েন্ট যেখানে, তার উপরে দিবা একটা 0। মানে উপরে কি দিতে? পাওয়ার দিতে হবে। সব সব সংখ্যা বলতে গেলে এই তিনটেই দেওয়া লাগবে। এই যে 0 1 2। এইবার এইদিকে যাবে -1 -2, কারণ এটা ভগ্নাংশ। তো এটা এটা তো ভগ্নাংশ, সরি, এটা পূর্ণাংশ, এটা ভগ্নাংশ। তো পূর্ণাংশের ক্ষেত্রে মাইনাস দিতে হয় না, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে মাইনাস দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, দিলাম। দেখো, আবার এখানে আমি লিখে দিয়েছি। হ্যাঁ, তাহলে 1। আচ্ছা, এবার 2 এর মাথায় 2 মানে 2 কে 2 বার গুণ, যেন আবার এখানে একটা প্রবলেম করবানে অনেকে, কি জানো? যে 2 এর মাথায় 5, 2 এর মাথায় 5 মানে অনেকে আবার 5 দুগুণে 10 করে ফেলবানে, কিন্তু এটা কিন্তু না। 5 দুগুণে 10 হলে তো 5 গুণ 2 দিত। উপরে কি দিত? উপরে দেয়া মানে হলো পাওয়ার, শক্তি, তাই না? ঘাত বা পাওয়ার। এইটাকে 5 বার গুণ করতে হবে। 2 কে 5 বার গুণ করলে 32 হয়। হ্যাঁ, এটা বোঝালাম আমি। মানে এটা তো 4 হবে না, এখনই 4 হবে না। তুমি অনেকে মনে করবে না এটা মনে গুণ করছে, 2 দুগুণে 4। সেক্ষেত্রে এটা তো 5 দুগুণে 10 করতে সুবিধা কোথায়? তাই মনে করবে কিন্তু অনেকে। হ্যাঁ, তাহলে এইবার এটা দুনিয়ায় যা শূন্যর সাথে যা গুণ করবে তাই দুনিয়ায়, তাই না? আর একটা বিষয় হলো, এটা সবাই জানে, শূন্যের সাথে যা তুমি গুণ করে শূন্য। আর একটা বিষয় হলো, কোন সংখ্যার মাথায় যদি পাওয়ার থাকে, যেমন 5 এর মাথায় পাওয়ার থাকে, শূন্য থাকলে 1। যদি 10-এর মাথায় শূন্য থাকে 1, যদি 1000-এর মাথায় শূন্য থাকে তাও 1, যদি 1,00,000-এর মাথায় শূন্য থাকে তাও মান হচ্ছে 1। তাহলে এখানে 1 মানে অনকে 1 যোগ। এইবার
এই একের জন্য এই ইনভার্সটা, এটাকে বলে ইনভার্স, আছে যাই হোক মাইনাস বলতেছি ভাই, এই মাইনাস। তাহলে যদি এখানে এরকম থাকতো যে এখানে দেখি, হ্যাঁ, যদি এরকম থাকতো যে 2/2 - 3, যদি এরকম থাকতো তাহলে কি হতো, এই মাইনাসের জন্য ধরো এক উপরে, মাইনাসের জন্য এক উপরে আর 2 3 নিচে, তার মানে ফলাফলটা হলো 1/8। কারণ 2 কে 3 বার গুণ করলে ফলাফল আসে 1/8। 2 কে 3 বার গুণ করতে হবে, তাইলে আসবে ফলাফল 1/8। আচ্ছা, ভালো কথা, 1/8। হ্যাঁ, এটা বুঝলাম, কিন্তু নিয়ম এরকম। তাই সেক্ষেত্রে 1/2। আর একের সাথে তো যা গুণ করবা তাই, এই জন্য আমি একের গুণ পরের লাইনে দিচ্ছি না কিন্তু। যোগ 1 গুণ 1/2 স্কয়ার, 2 স্কয়ার হলো। এইবার 2 স্কয়ারকে তুমি কেউ যদি এখানে সরাসরি 4 লেখে, সরাসরি না, সরাসরি 4 লেখে, তাতেও কোনো অসুবিধা নাই, তাতেও কোনো অসুবিধা নাই। এক লাইন তুমি কম করলে কোনো কোনো সমস্যা হবে না, কোনো ছাড় কাটবে না, কিন্তু সমস্যা নেই। তাহলে এবার 4 আর আবার ইংলিশ, আমি এবার প্রত্যেকটা অঙ্ক ইংলিশে কথা বলবো একটু। হ্যাঁ দেখো, এটা আবার ইংলিশে দিছি, হ্যাঁ এটা আবার বাংলা, সরি, এটা ঠিক করে নিও। হ্যাঁ, তা এইবার 4 আর 1 5, তা এটাকে ভাগ করলে 0.5, এটাকে ভাগ করলে কত হয়, এটা সরাসরি করবা ভাই, তোমাদের লসাগু করার দরকার নেই, তোমরা ক্যালকুলেটরে এটা ভাগ করবা, তাহলে কত হয় 0.4, কত হচ্ছে 0.4। আর এখানে যোগ কত হবে না, 0. ভাগ করে দেখি একটু বুঝাতে পারবো, 0. কত হবে এখানে আসবে না মনে হয়, 0.0, দেখি আমি 1/4, 0.025, ঠিক আছে, অনুমান করছিলাম তাই, 0.25, 0.25। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে বলো, এটা যোগ করো, যোগ করলে তোমার অ্যান্সার বের হয়ে যাবে, যোগ করলে ওইটাই হবে দশমিক, যোগ করলে ওইটা হবে। আমি দেখাই যে এই যে যোগ 5 যোগ 5 যোগ 0.5, 0.5 যেভাবে আছে ওইভাবেই যোগ করতে হবে। হ্যাঁ, একবার সাধারণ যোগ 0.25, তাহলে কত হইলো 5.75, 5.75, এটাই অ্যান্সার, 5.75। এইটাই হলো তোমার কাঙ্ক্ষিত দশমিক মান, কাঙ্ক্ষিত দশমিক মান। এর পরবর্তী দুইটা আশা করে বুঝতে পারছো। এই দুইটা কে না পারবে এখন, 2 গুণ 8 যোগ 3 গুণ 8 যোগ 5 গুণ 8, এ কে না পারবে বলো। এবার এবারে যে পয়েন্ট এখানে দেবো আমরা 0, 1 -1, বলো এটা কে না পারবে। 8 কে একবার গুণ, 8 দুগুণে 16 যোগ 8 এর মাথায় 0 মানে 1, এই জন্য 3 অক্ষে 3 যোগ 5 উপরে 8 নিচে, 16 যোগ 3, 16 আর 3 19 যোগ আর 5/8 দাও তুমি ক্যালকুলেটরে, তোমাকে তো আমি লসাগুর ভিতরে নিচ্ছি না, লসাগু কি অনেকে আবার গুলাই ফেলবা তোমরা। 5/8, তাহলে 5/8 যদি দেই কত হয়, 5/8 দিলে 0.625, 0.62, মানে 625 ইংরেজি লিখতে লিখতে, তাহলে 19.625। তাহলে ওইটা আমি আর করবো না ভাই, ওইটা তোমরা পারবা না ওইটা। তাহলে এই তিনটা নিয়ম গেল একই, এই তিনটা নিয়ম একই। আর পরবর্তী যে তিনটা আছে, ছয়টা পরবর্তী যে 6টা আছে না, ওই 6টা আরো সহজ, ওই 6টা আরো সহজ। হ্যাঁ, দেখো ওই 6টা কি। হ্যাঁ, তো এবার পরের 6টা দেখো, পরের 6টা কি বলছি। পরের 6টা এই আছে তোমার, কি বলা আছে, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, তারপরে আছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি, তাই না, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি। তো অক্টাল একটা পাতাই তো এখানে 128.5 পাতাই একটা অক্টাল, সরি এটা অক্টালে আসবে না, 8 তো নেই, 7। তাহলে অক্টাল থেকে বাইনারি তাকে একটু দেখি। অক্টাল থেকে বাইনারি কিন্তু খুবই সহজ। কিভাবে সহজ, 1 2 7 5 পয়েন্ট থেকে থাকুক, পয়েন্ট থেকে থাকুক। হ্যাঁ, পয়েন্টের জন্য কোনো নিয়ম নেই, আমরা কিন্তু ফাঁকা করে লিখলাম। কিভাবে লিখলাম, ফাঁকা করে লিখলাম। এবার লিখলাম কেন বলতেছি, হ্যাঁ একটু সাজাবো তো। এবার একটা বিটের প্রয়োজন পড়বে, 1 2 4, 1 2 4, এই যে একটা মেমোরি 1 2 4 একটা বিট, আমি যে বললাম একটা বিট কি, সেটা সেটা হলো তোমরা মেমোরি, ছোটবেলা থেকে আমরা সকলে মেমোরি শুনে আসছি, মেমোরি হিসাবটা মনে রাখবা। মেমোরি প্রথম হয়েছে 1 জিবি, তারপরে 2 জিবি, তারপরে 4 জিবি,
8 জিবি, 16 জিবি, 32 জিবি, কেউ জীবনে শুনেনি 6 জিবি, 10 জিবি, 12 জিবি, 20 জিবি, কেউ কোনোদিন শুনে নাই। তাহলে যেভাবে শুনছে সেভাবেই তোমরা লেখো, 1 জিবি, 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 16 জিবি, এইভাবে যাবে। হ্যাঁ, এইভাবে কিন্তু যাবে। তো এই এই যে তিনটা কেন নিলাম আমি, আর অক্টালে কেন 3 বিট করে প্রয়োজন, কারণটা কি? কারণ হলো 4 আর 2 6 আর 1 7, তোমার 0 থেকে 7 পর্যন্ত না অক্টালে। হ্যাঁ, অক্টালে কি 0 থেকে 7 পর্যন্ত, এই কারণে 3 বিট লাগে। আর হেক্সাডেসিমেলের সময় কি হবে না জানো? হেক্সাডেসিমেলের সময় 1 2 4 8। কেন এই চারটা আসলো? 8 আর 4 12 আর 2 14 আর 1 15, ওই যে 0 থেকে 15 পর্যন্ত, এই কারণে। আর হেক্সাডেসিমেল থেকে 4টা বিট আর অক্টালে 3টা বিট, এইটা মনে রাখলেই হচ্ছে। এটার কারণ হলো এইবার দেখো, এই যে 1 2 4, এক হয় কোন দুইটা যোগ করলে? তো 2 আর 1 যোগ করলে তার 1 হবে না? 1 তো 1ই, তাই না? যেইটা নিব তার নিচে 1, যেইটা নিব না তার নিচে 0। মানে এই 4, আমি ক্লিয়ার করার জন্য এই পরেরটা দেখাচ্ছি। তাহলে এর মান হবে 1 2 1 0 0 2। তাহলে 2 হবে, 2 কে নিলে তো 2 হবে, আর বাকি দুইটা তো নেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন বাকি দুইটার নেই। এই জন্য বাকি দুইটা 0, এই কারণে 0 1 0। এইবার 7 তিনোটা যোগ করলে 7, এই তিনোটা যোগ করলে 7 1 1 1, এই কারণে তিনোটাই আমরা 1 1 1 করে, দেখো ইংলিশ বাংলিশ সব করে ফেললাম। এইবার পয়েন্ট দিয়ে দিলাম 5, 4 আর 1 5, এর জন্য 1 0 1 1 0 1। এইবার এইটাকে তোমরা এক জায়গায় লিখে দিবা, হয়ে গেল বাইনারি, হয়ে গেল বাইনারি। বামে দুইটা শূন্য দেওয়া লাগে না, বামে দুইটা শূন্য দেওয়া লাগে না, হয়ে গেল বাইনারি। তাহলে এই হলো অক্টাল থেকে বাইনারি। ঠিক আছে, অক্টাল থেকে বাইনারি হবে তো। অক্টাল থেকে বাইনারি, এবার হেক্সাডেসিমেল থেকে বাইনারি বলতে এই তো 2a.b ধরো দিলাম আমি হেক্সাডেসিমেল। তো এবার সাজাও 2a.b, পয়েন্ট না থাকলে পয়েন্ট নেই, থাকলে আছে, পয়েন্ট থাকলে আছে, না থাকলে নেই, পয়েন্টের কোনো কাজ নেই এখানে। ঠিক আছে, ও থাকলে আছে না থাকলে নেই। তো এবার 2 লাগে কি, এই যে 0 0 1 0 0 0 1 0। আর ইংলিশ, সরি তোমরা একটু, হ্যাঁ একটু বুঝে নিও। 1 0 এখানে ইংলিশে তো, হ্যাঁ হ্যাঁ, আবার কি ইংলিশে বাংলাদেশ তো ভালো তো, কারণ একটা বাংলায় শেখাচ্ছে একটা ইংলিশে শেখাচ্ছে, পরীক্ষায় তো বাংলা ভাষা ইংলিশে ভাষা, হ্যাঁ ইংলিশ বাংলিশ দুইটা শিখে রাখো। তো এবার এ মানে 10, 10 কি 8 আর 2 10, তার মানে 1 0 1 0 1 0 1 0। এবার পয়েন্ট 11 না, 8 আর 3 11, তার মানে হবে 1 0 1 1। এটাকে এক জায়গায় লেখো, বামে দুটো শূন্য দিতে হবে না, 1 0 1 0 1 0 পয়েন্ট 1 0 1 1, এটা হলো বাইনারি। তো অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি তোমরা শিখলে ভাই। এবার আরেকটা মানে আরেকটা আছে তো, ওই অক্টাল থেকে হেক্সাডেসিমেল, তো অক্টাল থেকে হেক্সাডেসিমেল এটা শেষে শেখাবো আমি। হ্যাঁ, এটা তো ভিডিও দেওয়াই আছে তো, আচ্ছা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভাই, এটা তোমরা পারবা না। এবার আর যদি উল্টো বলে, উল্টো এখানেই দেখাই দিই, হ্যাঁ যদি উল্টো বলে, তাহলে এই বাইনারিটাকেই আমাকে বললো অক্টালে প্রকাশ করে, তখন কি করবো আমরা? হ্যাঁ, তখন কি করবো? এই বাইনারিটাকেই যদি আমরা অক্টালে প্রকাশ করতে পারি, দেখো আমি আমি এইখান থেকে দেখাই দিই উল্টা। হ্যাঁ, তাহলে এই যে 3 বিট করে সাজাবো, এই দিক থেকে 3 বিট, ওই দিক থেকে 3 বিট, এই দিক থেকে 3 বিট করে আসি, 1 1 1 0 1 0 1 1 1 থেকে গেল না? একা একা যখন থেকে যাবে তখন এটা 3টা বানানোর জন্য বামে দুটো শূন্য দাও, ওই কিন্তু ছিল, কিন্তু বামে দুটো শূন্য ছিল না। হ্যাঁ, তাই যে বামে দুটো শূন্য দিয়ে জাস্ট এই মানগুলো পাঠাবা। এইবার আবারও সেই বিট প্রয়োগ করবা, 1 2 4, আবারও সেই বিট প্রয়োগ করবা, এটা ধরে এখানে দিবা 1 1 1। মানে তোমার মুখস্থ হয়ে যাবে, একটা দুটো করার পরে বিট তুমি এমনি পাবে যে 1 2 4, তার মানে 4 1 3 7, 1 2 4 2 1 2 4 1, এই যে হলো 127। ও পয়েন্ট একটা 5 তো থেকে গেল। ও এই যে পয়েন্ট 1 0 1 আলাদা করে সাজালাম, তাহলে 1 2 4 5 হলো তো। ওই ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রে 4টা করে সাজাবো, কয়টা করে? 4টা করে সাজাবো। হেক্সাডেসিমেল থেকে অক্টাল আছে তো। এইবার অক্টাল থেকে হেক্সাডেসিমেল তো সরাসরি তো যাওয়া যায় না, আমি নিয়মটা বলে দেই। অক্টাল থেকে হেক্সাডেসিমেল কি করবা? অক্টাল থেকে প্রথমে বাইনারিতে আসবা, বাইনারিতে এসে এই বাইনারিটাকেই হেক্সাডেসিমেলে রূপান্তর করে দিলেই হয়ে গেল অক্টাল থেকে হেক্সাডেসিমেল। আশা করি ভাই এই রূপান্তর নিয়ে কারো সমস্যা নেই, যদি থাকে তো বলবা যে রূপান্তর নিয়ে সমস্যা। ঠিক আছে, তো রূপান্তর নিয়ে যাদের সমস্যা বলবা, আশা করি সমাধান হয়ে যাবে, আশা করি সমাধান
হয়ে যাবে। আর এই বিট এই অনেকে কিন্তু টেবিল ব্যবহার করবেন, কি একটা টেবিল আঁকাবেন এখানে, এরকম একটা টেবিল আঁকায় তোমাদের করাবেন, টেবিলের দরকার নাই। হুম, এটা মুখস্থ করে এমনি তোমার বুঝে এসে যাবে এইটা ব্যবহার করলে। ওকে, তো অনেক শেখালাম আজকে, ধন্যবাদ।